ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে। পরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর কমান্ডো অভিযানে নিহত হয় ছিনতাইকারী। নানা নাটকীয়তার পর সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, ছিনতাইকারী নিজেকে মাহাদি বলে দাবি করেন। তার সঙ্গে অস্ত্র ছিল। সে প্রধানমন্ত্রী ও তার পরিবারের সঙ্গে কথা বলতে চেয়েছিল। তবে কমান্ডো অভিযানে ওই ছিনতাইকারী গুলিবিদ্ধ হন এবং পরে মারা যান। ছিনতাইকারীর বয়স 25 থেকে 26 বছর। উড়োজাহাজের সব ক্রু ও যাত্রীকে নিরাপদে নামিয়ে আনা হয়েছে। পরিস্থিতি সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে এই ঘটনায় কোনো যাত্রী হতাহত হয়নি। এর আগে রবিবার বিকেলে 148 জন যাত্রী নিয়ে উড়োজাহাজটি ঢাকা থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা হয়। তাকে প্রাথমিকভাবে দেখে আমাদের পাইলট মনে করেছিল বিদেশি, বাট আসলে সে একজন বাংলাদেশি। তার কাছে একটা অস্ত্র ছিল, একটা পিস্তল, এবং আর অন্য কিছুই এখন পর্যন্ত আমরা পাইনি। সফল একটি অভিযানের মধ্য দিয়ে মাত্র 8 মিনিটের মধ্যে এই ছিনতাইয়ের অবসান ঘটানো হয়েছে। এক প্যারা কমান্ডো ব্যাটালিয়ন সদস্যদের সাথে আরো সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছে আমাদের র্যাব 7 এর সিও এবং তার দলবল, এবং নৌবাহিনীর সোয়াট, নৌবাহিনী কমান্ডো যারা তারাও ছিল। হি অনলি ওয়ান্টেড টু টক টু দি অনারেবল প্রাইম মিনিস্টার। কমান্ডো অভিযান হয়েছে এবং এই কমান্ডো সেই কমান্ডো এবং আমাদের সিও লেফটেন্যান্ট কর্নেল ইমরুল যে হলি আর্টিজান অপারেশন করেছিল, আমরা তাদেরকেই এখানে সৌভাগ্যবশত পেয়েছিলাম। এবং ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে এবং পরে শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর কমান্ডো অভিযানে নিহত হয়েছে ছিনতাইকারী। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে আমাদের সঙ্গে টেলিফোনে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। আমরা তার সাথে সরাসরি কথা বলছি। মাসুদ, পরিস্থিতি তো এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে বলে আমরা জানতে পারছি। আপনি সবশেষ কি দেখতে পাচ্ছেন, কি জানতে পারছেন আমাদের জানান। যেমনটি জানিয়েছেন যে মাহাদি তার ছিল প্রধানমন্ত্রী তার কথা বলা, কিন্তু এর আগেই কমান্ডো অভিযানে নিহত হয় প্রায় 8 মিনিটের অভিযান হয়। এবং এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তিনি যেটি বলছেন, যারা যেসব যাত্রী ভারত থেকে আসছেন বা যেসব যাত্রী এখান থেকে দেশের বাইরে যাবেন, তাদেরকে ইতিমধ্যে বৈধ করার জন্য একটু পরেই বিমানবন্দরের যে স্বাভাবিক অবস্থা সেটি স্বাভাবিক বলে আমরা জানতে পেরেছি। তবে যারা যাত্রী তাদের যারা এই যেসব যাত্রী ছিল, কয়েকজন যাত্রী সেটা না যেমনটি জানিয়েছে মাহাদি সে পিস্তল দিয়ে গুলি করার পর সে পাইলটের পথ থেকে যায়, সেখানে পিস্তল দিয়ে গুলি করার পর সে পুরো বিমানটিকে চিন্তা করার চেষ্টা করেন। ওই সময় পাইলট সেই বিমানটি চট্টগ্রাম বিমানবন্দরে পরিবর্তন করে। এরপরেই এখানে তারা কমান্ডারও ছিল এবং নৌবাহিনী সহ বিভিন্ন বাহিনীর সদস্যরা তারা এখানে অভিযান চালায় এবং সেই 7 জন প্রায় 8 মিনিটের মতো সেই ভিন্ন করে সে নিহত হয়। তবে তার যদি পরিচয়, প্রাথমিক যে পরিচয় থেকে মাহাদি বলে জানতে পারছে, তার বিস্তারিত পরিচয় এখন জানা যায় না। তো যেমনটি বলতে হয়, এই মুহূর্তে চট্টগ্রাম বিমানবন্দরের অবস্থা স্বাভাবিক। একটু পরে এখান থেকে মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আপনি নিশ্চয়ই সবশেষ আরো কিছু জানলে আমাদেরকে জানিয়ে দেবেন। সহকর্মী মাসুদুল হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। গাড়ির সিলিন্ডার না দোতলার কেমিক্যাল, ঘটনার 4 দিনেও চকবাজারের আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা কাটেনি। কারণ অনুসন্ধানে গঠিত হয়েছে একাধিক তদন্ত কমিটি। কমিটিগুলো বলছে তদন্ত শেষে বলা যাবে প্রকৃত কারণ। 20 ফেব্রুয়ারি রাত 10:32 বিকট শব্দে বিস্ফোরণ। কিছুক্ষণ পরেই ভয়াবহ অগ্নিকাণ্ড। মৃত্যু হয় 67 জনের, আহত আছে বেশ কয়েকজন। ভয়াবহ এই ঘটনার পরপরই বিস্ফোরণের উৎস ও কারণ নিয়ে আসতে থাকে নানান বক্তব্য। মূলত আগুনের সূত্রপাতটা হয়েছে গ্যাস সিলিন্ডার থেকেই। কারণ এই হোটেলে গ্যাস সাপ্লাই দেওয়ার জন্য 10-12টা গ্যাস সিলিন্ডার তারা পিকআপে করে নিয়ে আসে। সেখান থেকে স্লিপ করে আগুনটা এদিক সেদিক হয়ে, মানে এখানে প্রায় 20 সেকেন্ডও টাইম নেই না আগুনটা ছড়াইতে। স্থানীয়দের সাথে বক্তব্যে মিল আছে মেয়র সাইদ খোকনের। একটি গাড়ির গ্যাস সিলিন্ডার থেকে এই বিস্ফোরণের সূত্র ধরে এই অগ্নিকাণ্ডের সূচনা হয়েছে। কিন্তু ক্লোজ সার্কিট ক্যামেরায় দেখা যায় ওয়াহিদ ম্যানশনের 2য় তলা থেকে দেয়াল ভেঙে আগুনের কুণ্ডলী নিচে পড়ে, যা মুহূর্তে ছড়ায় চারিদিকে।
বেশিরভাগই গাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের কথা বললেও আগুনে পুড়ে যাওয়া দুটি গাড়ির একটিতে কোনো সিলিন্ডার ছিল না, অন্যটিতে থাকা সিলিন্ডার এখনও অক্ষত অবস্থায় পড়ে আছে। সিলিন্ডারের পর ট্রান্সফরমার বিস্ফোরণের কথা আসলেও ওইখানে ট্রান্সফরমার না থাকা নিয়েও আছে নানান বক্তব্য। ঘটনার সময় সেখানে থাকা একটি গাড়িতেই ছিলেন মালিক ও চালক। তারা জানান, বিকট বিস্ফোরণের উপর থেকেই আগুনের কুণ্ডলী গাড়ির উপর এসে পড়ে। বিকট আওয়াজের সাথে সাথে দেখলাম যে উপর থেকে একটা আগুনের একটা বড় একটা ফুলকি আমার গাড়ির যে বনেট, এই বনেটের উপরে এসে পড়ে। সাথে সাথে পড়ার সাথে সাথে আগুন লেগে যায়। উপরের থেকে আমার গাড়িতে যখন এসে পড়ছে, পড়ার সাথে সাথে আওয়াজ, আর মনে করেন আগুন গাড়ির ভিতরে। আগুনের সূত্রপাত নিরূপণে কাজ করছে একাধিক তদন্ত কমিটি। তারা বলছে, কেমিক্যাল ও সিলিন্ডার দুটি বিষয়কে মাথায় নিয়েই তদন্ত করছে তারা। এখানে যারা প্রত্যক্ষদর্শী আমরা যাদের খোঁজ পেয়েছি তাদের সাথে আমরা কথা বলেছি, যারা স্থানীয় লোকজন আছে তাদের সাথে কথা বলেছি, বিভিন্ন মিডিয়াতেও কিন্তু অনেক কিছু এসছে। আমরা এখন ফাইন্ডিংসগুলো আমাদের মতো করে আমরা বিশ্লেষণ করব। তদন্ত সম্পূর্ণ হলেই আগুনের সূত্রপাত নিয়ে ধোঁয়াশা কেটে যাবে। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা। পুরান ঢাকায় ঝুঁকিপূর্ণ এবং অবৈধ কোনো কেমিক্যাল থাকতে দেবে না বলে ঘোষণা দিয়েছে পুলিশ। আর সিটি কর্পোরেশন জানিয়েছে, কেমিক্যাল সরাতে নিয়মিত অভিযান চালাবে তারা। এদিকে চকবাজারের ওয়াহেদ ম্যানশনে মজুদ থাকা সব কেমিক্যাল সরিয়ে নেওয়া হয়েছে কেরানীগঞ্জে। সূত্রপাত নিয়ে নানা কথা থাকলেও আগুন দ্রুত ছড়ানো ও দীর্ঘ সময় আগুন থাকার কারণ রাসায়নিক। ঘটনার দুদিন পর ওয়াহেদ ম্যানশনের বেসমেন্টে মিলে রাসায়নিকের বিপুল মজুদ। সিটি কর্পোরেশনের উদ্যোগে শুরু হয় এসব রাসায়নিক সরানোর কাজ। রবিবার গোডাউনে থাকা রাসায়নিক সরানোর পাশাপাশি সিটি কর্পোরেশন বলছে, পর্যায়ক্রমে অন্য এলাকাতেও অভিযান চলবে। কেমিক্যালের গোডাউন, বিভিন্ন গোডাউন রয়ে গেছে, তো সেগুলো আমরা সরানোর জন্য আমরা সরকারের নির্দেশনা, গতকালকে মাইকিং হয়েছে, যদি না সরাই আমরা বিভিন্ন সংস্থা আমরা সমন্বিতভাবে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। পুলিশ বলছে, পুরান ঢাকায় কোনো ঝুঁকিপূর্ণ বা অবৈধ রাসায়নিক রাখতে দেয়া হবে না। যারা এই ব্যবসাগুলোর জন্য অনুমোদন নিয়েছে কিনা, সেই অনুমোদনগুলো, লাইসেন্সগুলো ক্যান্সেল করা হবে। এখানে গোডাউনের অনুমতি নিয়েছে কিনা বা কিভাবে নিয়েছে, সেগুলো তাদের সাথে সমন্বিতভাবে আমাদের পুলিশ ফোর্স আমরা সহযোগিতা করব যেন এগুলো সহজেই সরানো যায়। রোববারও ঘটনাস্থলে আলামত সংগ্রহ ও সাক্ষ্য নিয়েছে বিভিন্ন তদন্ত কমিটি। এছাড়া জীবনযাত্রা স্বাভাবিক করতে চলছে নানান চেষ্টা। এদিকে এখনও স্বজনদের খোঁজে ঘটনাস্থলে আসছেন অনেকে। তাদের আহাজারি থামছে না কোনোভাবেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। এদিকে পুরান ঢাকা থেকে সব ধরনের বিপজ্জনক রাসায়নিক পদার্থের কারখানা, শিল্প কারখানা, গুদাম ও দোকান দ্রুত নিরাপদ জায়গায় স্থানান্তরের দাবি জানিয়েছে বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্ল্যানার্স। দুপুরে প্রতিষ্ঠানটির কনফারেন্স হলে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। চকবাজারের অগ্নিকাণ্ডকে মনুষ্যসৃষ্ট দুর্যোগ উল্লেখ করে আলোচকরা বলেন, সঠিক পরিকল্পনা ও সরকারের নজরদারি বাড়িয়ে এমন ঘটনার পুনরাবৃত্তি এড়ানো সম্ভব। পুরান ঢাকা থেকে কেমিক্যাল কারখানা সরাতে 2015 ও 17 সালে কয়েকটি প্রস্তাবনা দেয়া হলেও ব্যবসায়ীদের পক্ষ থেকে সাড়া মেলেনি বলেও মন্তব্য করেন আলোচকরা। রাজধানীর চকবাজারে আগুনের ঘটনায় ক্ষতিপূরণ, বিচার বিভাগীয় তদন্ত ও যথাযথ নির্দেশনা চেয়ে 4টি রিট হয়েছে হাইকোর্টে। রিটগুলো করেন 4 জন আইনজীবী। চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যারিস্টার সারা হোসেন, অমিত দাশগুপ্ত, ইউনুস আলী আকন্দ, শাগুফতা তাবাসুম আহমেদ উচ্চ আদালতে রিটগুলো করেন। 2010 সনে যে উচ্চপদস্থ যে একটা তদন্ত কমিটি হয়েছিল, তারা যে 17 দফা একটা সুপারিশ করেছিলেন, সেই 17 দফার সুপারিশ অনুসরণ না করাটাকে কেন অসাংবিধানিক ঘোষণা করা হবে না? ঘনবসতিপূর্ণ এলাকায় যদি রাসায়নিক দ্রব্যের মজুদ থাকে, ব্যবসায়িক মজুদ থাকে এবং সেখানে যদি কারখানা থাকে, তাহলে আগুন দ্রুত ছড়িয়ে পড়বার একটা সম্ভাবনা থাকে এবং সেই ঘটনাগুলোই ঘটে চলেছে। চকবাজারে আহত নিহত প্রত্যেককে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিটটি করেন এই আইনজীবী। যারা নিহত আহত হয়েছে তাদেরকে 30 লক্ষ টাকা প্রত্যেককে ক্ষতিপূরণ দেওয়ার জন্য নির্দেশনা চেয়েছি এবং পুরান ঢাকায় যে আনঅথরাইজড বিল্ডিং, সেই সমস্ত আনঅথরাইজড বিল্ডিং ভেঙে দেওয়ারও নির্দেশ চেয়েছি।
পর্যায়ক্রমে পৃথক বেঞ্চে এই রিটগুলোর শুনানি হবে। ঝুমি রহমান, ডিবিসি নিউজ, ঢাকা। পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের প্রতি গভীর শোক প্রকাশ করেছে জাতীয় সংসদ। স্পিকার শিরিন শারমিন চৌধুরী এই শোক প্রস্তাব উত্থাপন করেন। স্পিকার শোক প্রস্তাব উত্থাপন করে বলেন, চকবাজারের ভয়াবহ অগ্নিকাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শোক প্রকাশ করছে জাতীয় সংসদ। নিহতদের আত্মার শান্তি কামনা করেন স্পিকার শিরিন শারমিন চৌধুরী। একই সঙ্গে এই ঘটনায় আহতদের দ্রুত সুস্থতা এবং স্বজন হারানো পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়। পরে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে শোক প্রস্তাবটি গৃহীত হয়। ডাল, তারপর আপনার মশলা, বিএমডিএ। কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেলের নির্মাণ কাজের মাধ্যমে উন্নয়নের নতুন ধাপে প্রবেশ করেছে বাংলাদেশ। চট্টগ্রামের পতেঙ্গায় আয়োজিত সুধী সমাবেশে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি আরো বলেন, দেশকে এমনভাবে গড়ে তোলা হবে যাতে গোটা বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে বাংলাদেশের দিকে। চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের বোরিং মেশিন চালু ও এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন শেষে সুধী সমাবেশে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ সমাবেশে শেখ হাসিনা বলেন, দক্ষিণ পূর্ব এশিয়ায় নদীর তলদেশে প্রথম টানেল নির্মাণ করে ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ। এটি নির্মিত হলে ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজারের মধ্যে আধুনিক যোগাযোগ গড়ে উঠবে এবং এশিয়ান হাইওয়ের সাথে যুক্ত হবে। এই টানেলটা চট্টগ্রামের আনোয়ারা উপজেলাকে শহর অঞ্চলের সাথে চট্টগ্রামের সাথে সংযুক্ত করবে। এই চট্টগ্রাম থেকে টানেল আনোয়ারা যাবে, আনোয়ারা থেকে পটিয়া হয়ে কক্সবাজার 4 লেনের রাস্তার সাথে সংযুক্ত হবে, যা খুব সহজেই কেউ একবারে কক্সবাজার পর্যন্ত চলে যেতে পারবেন। আর টানেলটি চট্টগ্রামের দুই প্রান্তের যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি ভারত ও মিয়ানমারের সঙ্গেও আঞ্চলিক যোগাযোগ বাড়াতে ভূমিকা রাখবে বলেও জানান তিনি। আমাদের এই টানেল নির্মাণ হলে যোগাযোগের শুধু সুবিধা তা হবে না, আমাদের ব্যবসা বাণিজ্য, শিল্পায়ন সবকিছুই উন্নতি হবে। সেদিকে লক্ষ্য রেখেই আমরা সমস্ত কাজ করে যাচ্ছি। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রয়েছে বলে গত 10 বছরে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে। এ সময় দেশের সকল নাগরিকের সুযোগ সুবিধা নিশ্চিত করারও আশ্বাস দেন তিনি। আমরা গ্রামের মানুষ যেন নাগরিক সুবিধা পায়, আমরা সেইভাবে গ্রামগুলিকে উন্নয়ন করে দেব, যেন ওই শহর আর গ্রাম বলে কিছু না, গ্রামের মানুষ আরো সুন্দরভাবে যেন বাঁচতে পারে, উন্নত জীবন পেতে পারে, সকল নাগরিক সুবিধা পেতে পারে, সেই ব্যবস্থাটাও আমরা করে দিচ্ছি। নেভাল একাডেমি থেকে আনোয়ারা পর্যন্ত প্রায় 3 কিলোমিটার দীর্ঘ এই টানেল নির্মাণে ব্যয় হবে প্রায় 10,000 কোটি টাকা। এছাড়াও 3,000 কোটি টাকা ব্যয়ে লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলার পাইলিং প্রকল্পের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। 2023 সালে এই টানেলের নির্মাণ কাজ সম্পন্ন হওয়ার কথা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম হয়ে উঠবে দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য আরও আকর্ষণীয় স্থান। অন্যদিকে দেশের অর্থনৈতিক প্রবাহে আসবে আমূল পরিবর্তন, এমনটাই মনে করছেন ব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। দল কিংবা ব্যক্তির উপর নির্ভরশীলতা পরিহার করে শিক্ষার্থীদের আদর্শিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। বিকেলে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বলেন, সন্ত্রাস, মাদক ও জঙ্গি কার্যক্রমে শিক্ষার্থীরা যাতে সম্পৃক্ত না হতে পারে সেদিকে অভিভাবক ও শিক্ষকদের সজাগ দৃষ্টি রাখতে হবে। অনুষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের মুক্তবুদ্ধি চর্চার উপর গুরুত্ব দেওয়ারও আহ্বান জানান তিনি। এছাড়া নিয়মিত পাঠদানের পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে নেতৃত্বের গুণাবলী জাগিয়ে তুলতে শিক্ষকদের সক্রিয় ভূমিকা রাখার পরামর্শ দেন তিনি। সমাবর্তনে 10 শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। ছাত্র রাজনীতি হবে আদর্শভিত্তিক, দল বা ব্যক্তি নির্ভরশীলতা পরিহার করে শিক্ষার্থীদের স্বতন্ত্র ও আদর্শিক রাজনীতির সংস্কৃতি গড়ে তুলতে হবে। তাহলে দেশে গড়ে উঠবে ত্যাগী, দক্ষ ও সুযোগ্য নেতৃত্ব। রাজধানীর চকবাজারের চুরিহাট্টায় আগুনে হতাহতের ঘটনায় আগামী 25শে ফেব্রুয়ারি রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।
মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর থেকে পাঠানো এক নোটিশে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিকভাবে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশের লক্ষ্যে রাষ্ট্রীয় এই শোক পালিত হবে। এদিন দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনে এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শীর্ষ 3 নেতাকেই ডাকসুর নেতৃত্বের জন্য বেছে নিল ছাত্রলীগ। তবে ঘোষণা দিয়েও প্যানেল চূড়ান্ত করতে পারেনি বাম সহ অন্য ছাত্র সংগঠনগুলো। কোটা আন্দোলনকারীরা বলছেন, বৃহত্তর ঐক্য করতে তারা শেষ পর্যন্ত অপেক্ষা করছেন। এদিকে ছাত্রলীগের মনোনয়ন বঞ্চিতরা আলাদা প্যানেল দেওয়ার ঘোষণা দিয়েছে। সোমবারই মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসাইন ডাকসু নির্বাচনে ভিপি, জিএস ও এজিএস পদে অনেকটা চূড়ান্ত ছিলেন। রবিবার ছিল আনুষ্ঠানিকতা। 3 জনের নাম ঘোষণার পাশাপাশি কেন্দ্রীয় ছাত্র সংসদের অন্য 22 জনের নাম ঘোষণা করা হয়। এছাড়া 18 হলের ভিপি, জিএস পদে ছাত্রলীগ মনোনীতদের নামও ঘোষণা করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতিকে করা হয় নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান। এরকম গুরুত্বপূর্ণ একটি নির্বাচনের দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে এই ডাকসু নির্বাচনে ছাত্রলীগকে জয়ী করার জন্য দিন রাত সমান করে আমি কাজ করব। ছাত্রলীগ বলছে, পূর্ণ প্যানেল জয়ী করাই তাদের লক্ষ্য। ছাত্রদের সমস্যাই তাদের কাছে প্রধান। কর্মী বান্ধব এবং ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এইরকম ছেলেদের কি আমরা এখানে রেখেছি, তাদেরকে বিকশিত করে বাংলাদেশের আগামী নেতৃত্ব, সেই নেতৃত্ব দিবে। ছাত্রলীগ ছাত্রদের অধিকারের পক্ষে কথা বলেছে, বরঞ্চ আমরা এই জায়গার অতীত অভিজ্ঞতার আলোকে সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আরো জোরালো ভূমিকা রাখতে পারবো বলে আমরা মনে করছি। এদিকে মনোনয়ন বঞ্চিতদের একটি অংশ বলছে, সোমবার তারা আলাদা প্যানেল ঘোষণা করবে। বাংলাদেশ ছাত্রলীগে যারা দীর্ঘদিন শ্রম দিয়েছে তাদের সমন্বয়ে আমরা বঙ্গবন্ধুর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী অসম্প্রদায়িক সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে আমরা এই আসন্ন ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছি। প্যানেল ঘোষণার কাজ শুরু করলেও ছাত্রদল রবিবার দিনভর ব্যস্ত ছিল উপাচার্যের কার্যালয়ে ঘেরাও কর্মসূচি পালনে। শুধুমাত্র একটি সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করার জন্য ডাকসুকে কার্যকর করার পরিবর্তে ডাকসুকে দখল করতে চায় জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষে এর তীব্র প্রতিবাদ জানায় বন্ধুরা। বাম ছাত্র সংগঠন ও কোটা আন্দোলনকারীরা সোমবার মনোনয়ন চূড়ান্ত করে ফর্ম সংগ্রহ করবেন। বুলবুল রেজা, ডিবিসি নিউজ, ঢাকা। সিলিন্ডারের মান নিয়ন্ত্রণে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে বিএসটিআই। তবে সবার আগে সচেতন হতে হবে ব্যবহারকারীদের। সাধারণ মানুষ সতর্ক না হলে বিস্ফোরণের ঝুঁকি থেকেই যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। সকালে রাজধানীতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে এক কর্মশালা শেষে এই মন্তব্য করেন তিনি। কর্মশালায় ওয়েব ভিত্তিক বিদ্যুৎ ব্যয় পরিকল্পনার খুঁটিনাটি তুলে ধরা হয়। বলা হয়, বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে চূড়ান্ত গ্রাহকের আগ পর্যন্ত প্রতিটি ধাপে প্রতি ইউনিট বিদ্যুতে কত খরচ হলো তা অনলাইনে জানা যাবে। এর ফলে স্বচ্ছতা ও সাশ্রয় নিশ্চিত হবে। তবে ডেসকো, ডিপিডিসি এবং পল্লী বিদ্যুতায়ন বোর্ডের চেয়ারম্যানরা জানান, এখনও বেশ কয়েকটি বিদ্যুৎ কেন্দ্র পুরনো প্রযুক্তিতেই চলছে। তাই এখনই পুরোদমে অনলাইনে বিদ্যুতের দাম নির্ধারণ করা সম্ভব হবে না। কোয়ালিটি অনুযায়ী তাদের সিলিন্ডার হচ্ছে কিনা, এগুলো বিএসটিআইয়ের একটা বড় একটা ভূমিকা আছে। সিলিন্ডার প্রপার ওয়েতে হ্যান্ডলিং করা কনজিউমারের দায়িত্ব আছে যে আমি কতটুকু সেফে এটা ব্যবহার করব। যারা ডিস্ট্রিবিউশন করতেছেন কোম্পানিগুলো, তাদেরও দেখার বিষয় আছে যে কত প্রপার ওয়েতে তারা ডিস্ট্রিবিউশন করতেছে। ঠাকুরগাঁওয়ের বহরমপুর গ্রামে বিজিবি এবং গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে 3 জন নিহতের ঘটনায় 7 বিজিবি সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। বাদীপক্ষের অভিযোগ, থানায় মামলা না নেয়ায় ঠাকুরগাঁও আদালতে মামলাটি করা হয়েছে। দুপুরে হরিপুর আমলি বিচারক ফারহানা খান 6 মার্চ শুনানির দিন ধার্য করেন। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ মানিক জানান, মামলায় 50 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তুহিন মোহাম্মদ মাসুদ সহ বিজিবির 7 সদস্যের নাম উল্লেখ এবং অজ্ঞাত 100 জনকে আসামি করে নিহত নবাব, সাদেক ও জয়নালের পরিবার 3টি মামলা করেন। গত 12 ফেব্রুয়ারি বহরমপুর গ্রামে গরু জব্দ করা নিয়ে বিজিবির সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষ হয়। এ সময় বিজিবির গুলিতে 3 জন নিহত হয়।
পশ্চিম সেন্টার করে বাড়িতে বুক রাখতে যাবে, সে ছেলেটাকে হত্যা করে দিয়েছে। আমি আদালতে আমি বিচার চেষ্টা করে আমরা মামলায় গেছিলাম হরিপুরে আমাদের মামলা লাইন নাই। তার আগে আমাদের বিজিবি বিডিআর মামলা করছে। শিশু বাচ্চা নাবালক অবুঝ ছেলে গুলি করে হত্যা করা হয়েছে। যারা মারছে তাদের আমি বিচার চাই। আজকে আমরা বিজ্ঞ আদালতে মামলা দাখিল করেছি। মামলা বিজ্ঞ আদালত হরিপুর আমলি আদালত বাদীদের কাছে এই ঘটনার কথা বর্ণনা শুনেছেন এবং মাননীয় আদালত সন্তুষ্ট হয়ে আদেশের জন্য আগামী 6/3/2019 তারিখ আদেশের জন্য রেডি করে। ডিবিসি সংবাদে নিচ্ছে আরো একটা বিরতি, সাথেই থাকুন। দর্শক, আপনারা জানেন ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের উড়োজাহাজ ছিনতাইয়ের চেষ্টা হয়েছিল এবং সেটি ব্যর্থ করে দেওয়া হয়েছে। পরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণের পর কমান্ডো অভিযানে নিহত হয়েছে ছিনতাইকারী। এই মুহূর্তে চট্টগ্রাম থেকে সবশেষ জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক। মাসুদুল, ঘটনার শুরু থেকে এই বিভিন্ন বাহিনীর পক্ষ থেকে আমরা বিভিন্ন রকম তথ্য, ভিন্ন ভিন্ন তথ্য পাচ্ছিলাম। সবশেষ সেনাবাহিনীর পক্ষ থেকে যা জানলাম যে ছিনতাইয়ের চেষ্টায় ছিল এবং ছিনতাইকারী নিহত হয়েছে। এরপরে আর কোনো তথ্য আপনি আমাদের দিতে পারেন কিনা? শারমিন, এই মুহূর্তে যদি বলতে হয় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের অবস্থা কিন্তু অনেকটা স্বাভাবিক। যে সমস্ত যাত্রী সেই বিকেলের পর থেকে আটকা পড়েছেন বা যারা বিমানবন্দরের ভেতরে আটকা পড়েছেন তাদেরকে একটু পরেই হয়তো ফ্লাইটের স্বাভাবিক হওয়ার পর তারা স্বাভাবিক হবে। তো আরেকটি তথ্য আমি আপনাকে জানাতে চাই। আমি একটু আগেই এই পতেঙ্গা থানার যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা তার সাথে কথা বলে এবং কয়েকজন গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন যারা কর্মকর্তা তাদের সাথে কথা বলে আমি একটা জিনিস আমি লক্ষ্য করেছি, যে ব্যক্তিটি মারা গিয়েছে তার কাছ থেকে তার একটি বিয়ের কামিননামা উদ্ধার করা হয়েছে। সেই কামিননামায় তার সাথে চলচ্চিত্র নায়িকা শিমলার একটি ছবি পাওয়া গিয়েছে এবং তারা সেটি তদন্ত করছেন। যেহেতু সে আমরা যেটা জানতে পেরেছি যে ব্রিফিংয়ে সে তার মৃত্যুর আগে প্রধানমন্ত্রী এবং তার স্ত্রীর সাথে শেষবারের মতো কথা বলার একটি ইচ্ছা ছিল, কিন্তু সেই ইচ্ছা হওয়ার আগেই তাকে যে তাদের যে প্যারাকমোলজি অভিযান সেই অভিযানে তার মৃত্যু হয়। ফলে তার সেই দাবি বা ইচ্ছা সেটা পূরণ হয়নি। তবে আমি যেটা জানতে পেরেছি তার যে এনআইডি অর্থাৎ জাতীয় এনআইডি কার্ড এবং তার যে বিয়ের যে একটি কামিননামা সেখানে যেহেতু চিত্রনায়িকা শিমলার একটি ছবি পাওয়া গিয়েছে, সাথে তার ছবিও পাওয়া গেছে, সেই ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থা সেটি তদন্ত করছেন। তবে আপনি জানেন এবং আপনারা জানেন একটু আগে এই সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ব্রিফিং করা হয়েছিল। তারা যেটি বলছেন তার যে নাম মাহাদি এবং সে এর আগে এইখানে যারা যাত্রী সেই বিমানে যারা যাত্রী ছিল তাদের সাথে কয়েকজন যাত্রীর সাথে আমার কথা হয়েছে। তারা আমাকে যেমনটি জানিয়েছেন সেই বিমানের উড্ডয়নের পর সে ককপিটে গিয়ে পাইলটকে লক্ষ্য করে 2 রাউন্ড গুলি ছোড়ে এবং সেই সময় পাইলট এই চট্টগ্রাম বিমানবন্দরে জোরাবতন করে। তাহলে যেটি বোঝা যাচ্ছে এই যিনি জিম্মিকার যিনি নিহত হয়েছে সে তার হয়তো একটি প্ল্যান ছিল, তবে সে কোনো জঙ্গি সংগঠনের কিনা বা তার উদ্দেশ্য কী ছিল সে সম্বন্ধে এখনো কিছু জানা যায়নি। এই মুহূর্তে আমি বিমানবন্দরে রয়েছে, আপনারা দেখছেন আমার এখানে সাধারণ মানুষ যারা অনেক অপেক্ষা করছেন, যারা এখানে আটকা পড়েছেন এবং একটা বিমানবন্দরের অবস্থা আস্তে আস্তে স্বাভাবিক হওয়া আরম্ভ হয়েছে, ওটা একটু পরে আরও হবে। তো শারমিন, এই ছিল আমার কাছে চট্টগ্রাম বিমানবন্দর থেকে সর্বশেষ খবর। মাসুদুল হক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়েছেন এবং নিশ্চয়ই পরবর্তীতে আরো কোনো সবশেষ জানলে আমাদেরকে জানিয়ে দেবেন। সহকর্মী মাসুদুল হকের কাছ থেকে জানছিলাম সবশেষ। এবারে বিএসবি ক্যাম্ব্রিয়ানের সৌজন্যে অমর 21 নিয়ে আমাদের আয়োজন আমার ভাষা। প্রকাশিত হলো ডক্টর আবু ইউসুফ মোহাম্মদ আবদুল্লাহর গবেষণাধর্মী বই ভারত ও বাংলা ভাগ। জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে আয়োজিত প্রকাশনা উৎসবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।
রাজনীতি ও ধর্মের কারণে বিভক্ত হয়ে যাওয়া উপমহাদেশের ইতিহাস উঠে এসেছে এই গ্রন্থের মধ্য দিয়ে। ডক্টর ইউসুফ এই গ্রন্থের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন রাজনৈতিক প্রেক্ষাপটে অসহায় মানুষের বেদনার গল্প। দেশভাগ নিয়ে রচিত এই গ্রন্থের পটভূমিতে লেখক তুলে ধরেছেন এই ভূখণ্ডে আর্য, তুর্কি বা মুঘলদের আগমন থেকে শুরু করে পরবর্তীতে গড়ে ওঠা মিশ্র সভ্যতার গল্প। গবেষণাধর্মী এই গ্রন্থটি প্রকাশিত হয়েছে নর্দার্ন বিশ্ববিদ্যালয়ের প্রকাশনা বিভাগ থেকে। জানাবো সংস্কৃতির খবর। সাভারে চলছে 7 দিন ব্যাপী চেয়ারম্যান নাট্য উৎসব। দেশি নাট্যদলের পাশাপাশি উৎসবে থাকছে ভারতের নাট্যদলের পরিবেশনা। সংস্কৃতির বিকাশ এবং দুই বাংলার মধ্যে সংস্কৃতি চর্চার প্রসারের লক্ষ্যে দ্বিতীয়বারের মতো এমন উৎসবের আয়োজন করেছে জাগরণী থিয়েটার। শনিবার রাতে সাভার এনাম মেডিকেলের অডিটোরিয়ামে মঙ্গলদ্বীপ জ্বালিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন খ্যাতিমান অভিনেতা এটিএম শামসুজ্জামান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। নাট্যোৎসবে সাংবাদিক ওয়াসিল উদ্দিন স্মৃতি সম্মাননা দেয়া হয় নাট্যজন ঝুনা চৌধুরী এবং চলচ্চিত্র ও নাট্য নির্মাতা ও পরিচালক SA হক অলিককে। পরে মঞ্চস্থ হয় কলকাতার নাট্যদল শিল্পী মনের প্রযোজনায় নাটক শ্বাসকষ্ট। কোমায় থাকা একটি রাষ্ট্রের এক ব্যক্তির রিক্ত চেতনা ফুটিয়ে তোলা হয় নাটকে। মঞ্চ নাটকের গৌরব তুলে ধরে এর প্রসারে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান অতিথিরা। সংস্কৃতির চর্চা সেই মানুষই করে যারা মনের দিক থেকে সুন্দর, মানুষের জন্য করে। আর সংস্কৃতির চর্চা মানে সত্য সুন্দরের জয় হোক। মঞ্চ নাটকের মাধ্যমে বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা চাই বাঙালির যে হারানো গৌরব, হারানো ঐতিহ্য এগুলো ফিরে আসুক। অংশ নেয়া ভারতীয় নাট্যকর্মীরা এ ধরনের আয়োজনকে দুই বাংলার মেলবন্ধন হিসেবে তুলে ধরেন। আমরা যারা অভিনয় করি তারা তো চাই দর্শকের জন্য কাজ করতে। আপনারা আমাদেরকে এভাবেই আশীর্বাদ করুন, আমরা আরো ভালো কাজ করতে পারবো। আমরা এরকম ভাবে আরো আসতে চাই, আপনারাও আসবেন। খুব ভালো লাগছে এরকম এই বাংলাদেশ এবং ইন্ডিয়ার যেটা সেতু বন্ধন ঘটছে এর মাধ্যমে, এটা মানে চলুক। উৎসবের বিভিন্ন আয়োজন উল্লেখ করে সংস্কৃতি চর্চার এ ধারা অব্যাহত রাখার কথা জানান আয়োজকরা। এই উৎসবের মাধ্যমে আমরা একটি জোর দাবি তুলতে চাই যে অনতিবিলম্বে শিল্পকলা একাডেমির ভবন নির্মাণের কাজ শুরু করা হবে। নাট্যোৎসবে বাংলাদেশ ও ভারতের মোট 8টি নাটক মঞ্চস্থ হবে। আগামী 3রা মার্চ পর্যন্ত প্রতিদিন সন্ধ্যায় নাটকগুলো মঞ্চস্থ হবে। ডিবিসি নিউজ ডেস্ক। চট্টগ্রাম আর্ট ক্লাবের উদ্যোগে রাঙামাটিতে 4 দিনব্যাপী আর্ট ক্যাম্প শেষ হয়েছে। 21শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আর্ট ক্যাম্পে দেশের বিভিন্ন স্থান থেকে 9 জন চিত্রশিল্পী ক্যাম্পে অংশ নেন। 4 দিনব্যাপী আর্ট ক্যাম্প শেষে আজ কাপ্তাই হ্রদ, পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য সহ নানা শিল্পকর্ম প্রদর্শন করা হয়। আর্ট ক্যাম্পে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত দাস ও অসীম কুমার রায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রিন্ট মেকিং ডিপার্টমেন্টের শিক্ষক ঝোটন চন্দ্র রায় উপস্থিত ছিলেন।